অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, কিশোরগঞ্জের সম্মেলনে বললেন তারেক রহমান। বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, মন্তব্য ফখরুলের। বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। ধর্মভিত্তিক দলগুলোর কর্মসূচিতে রাজনীতিতে আরও সংকটের শঙ্কা। বিশ্লেষকদের মতে নির্বাচন বাধাগ্রস্ত করতে সক্রিয় একাধিক পক্ষ ছাড় দেওয়ার মানসিকতার তাগিদ। যদি আমরা এগুলো বুঝতে না পারি তাহলে আমরা আমেরিকা আমাদেরকে নিয়ে খেলবে, ভারত আমাদেরকে নিয়ে খেলবে, চীন আমাদেরকে নিয়ে খেলবে, জাপান আমাদেরকে নিয়ে খেলবে, কাদের কাছে কিছুই হবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ইস্যুতে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের হাতাহাতি, অবরুদ্ধ প্রভিসি, ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। দীর্ঘ বিরতির পর সুন্দরবন খুললেও নতুন করে দস্যু আতঙ্কে জেলেরা, ধরা পড়লে নির্যাতনের পাশাপাশি গুনতে হয় মুক্তিপণ। 20,400 টাকার ভয়তে আমরা জঙ্গলে যাতে পারতেছি। আমাদের হুমকি দেয় যে এই গ্রামের মানুষ পালি মাইরে ফেলো, কাইটে ফেলো, বাঘের মধ্যে খাওয়াই দেবো। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দলীয় নেতাকর্মীদের কেউ যেন ব্যক্তি স্বার্থে বিএনপিকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের যে কোনো সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান জানান। অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তারেক রহমান। এর আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসা দল নয়। অতীতে যারা গুম খুন করে বিএনপি ভাঙতে চেয়েছিল তারাই পালিয়ে গেছে। নয় বছর পর যেন প্রাণ ফিরেছে কিশোরগঞ্জ জেলা বিএনপিতে। বর্ণিল আয়োজনে বৃষ্টির বাগড়া, তবুও তৃণমূলের তুমুল আগ্রহের কাছে সব ছিল ম্লান। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কাউন্সিল উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলার পুরাতন স্টেডিয়ামে 13টি উপজেলা ও 8টি পৌরসভার 21টি ইউনিটের 2090 জন কাউন্সিলর যোগ দেন অনুষ্ঠানে। কাউন্সিলে সভাপতি পদে 2 জন, সাধারণ সম্পাদক পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে, দলকে আগায় নিয়ে যেতে পারবে এমন শক্তিশালী একজন নেতৃত্ব সভাপতি সেক্রেটারি চাই। আগামী দিন যাতে এই সংগঠন আরো গতিশীল হয় এবং আন্দোলনমুখী হয়, সেজন্য আমরা সঠিক নেতৃত্ব বেছে নেব। 2 পর্বে সাজানো কাউন্সিলে প্রথম পর্বে কথা বলেন বিএনপি ও সমমনা দলের নেতারা। সংসদ নির্বাচনের আগে তৃণমূলকে শক্তিশালী আর সুসংগঠিত করতে থানা ইউনিয়নের পর এবার জেলা কাউন্সিল করছে বিএনপি। এর মধ্যে দলটির 82টি সাংগঠনিক জেলার মধ্যে প্রায় 70% তৃণমূলের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। লক্ষ্য স্পষ্ট, আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে অপ্রতিরোধ্য হতে চায় বিএনপি। কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে এসে বিএনপি মহাসচিব জানালেন, তারেক রহমানকে ক্ষমতায় আনতে দলে ঐক্যের বিকল্প নেই। এ সময় বিএনপিকে নিয়ে জামায়াত ও এনসিপি নেতাদের সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। বলেন, বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হয়ে যাবে। আজকে অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি 47 বছর যা কিছু ভালো তা সবকিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশ। প্রথম পর্বের সমাপনী বক্তব্য দিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে ধানের শীষের সমর্থক হওয়ার পরামর্শ দেন তিনি। ধানের শীষের পক্ষ থেকে যখন একটি সিদ্ধান্ত হয়ে যাবে, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের প্রত্যেকটি মানুষের দায়িত্ব হচ্ছে, যারা আমরা দেশনেত্রী খালেদা জিয়া, যারা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি,
আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে সেই সিদ্ধান্তকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা। তারেক রহমান বলেন, স্বৈরাচার পালালেও অদৃশ্য শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। ঐক্যবদ্ধ থাকলে ফেব্রুয়ারিতে জনরায় বিএনপির পক্ষে আসবে। যে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রায় 3000 কাউন্সিলর প্রত্যক্ষ ভোটে কিশোরগঞ্জ জেলা বিএনপির নতুন নেতা নির্বাচিত করেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, কিশোরগঞ্জ। নির্বাচন সামনে রেখে জোটবদ্ধ শক্তির জানান দেয়া নাকি বড় রাজনৈতিক শক্তি বিএনপিকে চাপে রেখে সরকারের কাছ থেকে সুবিধা আদায়ের কৌশল। ধর্মভিত্তিক 7 দলের কর্মসূচি ঘিরে কোন পথে দেশের রাজনীতি? বিশ্লেষকরা মনে করছেন সামনের দিনে রাজনীতি আরও জটিল হতে পারে। পরিস্থিতি ঘোলাটে করবে একাধিক তৃতীয় পক্ষ। তাই দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনা করতে হবে। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর থেকেই নানা ইস্যুতে পরস্পর বিরোধী কথার লড়াই চললেও জাতীয় ঐক্যের প্রশ্নে বড় দুই দল বিএনপি এবং জামায়াতের অবস্থান ছিল অভিন্ন। তবে নির্বাচন এগিয়ে আসতেই সেই ঐক্যে বাড়ছে ফাটল। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দল দুটি এখন মুখোমুখি অবস্থানে। অন্তর্বর্তী সরকারের 14 মাসে এসে প্রথমবারের মতো কোনো ইস্যুতে মাঠের কর্মসূচিতে নেমেছে জামায়াত সহ ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল। বিশ্লেষকরা বলছেন এমন কর্মসূচিতে বড় ধরনের রাজনৈতিক সংকটের মুখে পড়তে পারে দেশ। রাজনৈতিক পরিস্থিতির চাইতে আমরা জাতীয়ভাবে বিপদের মধ্যে পড়তে যাচ্ছি আর কি। যদি আমরা এগুলো বুঝতে না পারি তাহলে আমরা আমেরিকা আমাদেরকে নিয়ে খেলবে, ভারত আমাদেরকে নিয়ে খেলবে, চীন আমাদেরকে নিয়ে খেলবে, জাপান আমাদেরকে নিয়ে খেলবে, কাজের কাজ কিছুই হবে না, আমরা ব্যবহৃতই হব শুধু। বিশ্লেষকরা বলছে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তৃতীয় একাধিক পক্ষ। তারা সফল হলে বিপদে পড়বে জুলাই আন্দোলনের সব রাজনৈতিক শক্তি। সামনের নির্বাচনটা বাতিল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, এই অপশনটাও একটা পক্ষ ওপেন রাখছে বলে আমার মনে হয়। এই খেলাটা কি জেনুইন মনে হচ্ছে আপনার কাছে? এই যে মাঠে গিয়া বিক্ষোভ করা, কর্মসূচি করা, মানে কার বিরুদ্ধে বিক্ষোভ করতেছে? সরকারের বিরুদ্ধে না, কিন্তু সেই সরকারের অংশ হয়ে আবার সে জাতিসংঘের সাধারণ পরিষদে যাচ্ছে কিভাবে? বাংলাদেশের মূল চ্যালেঞ্জটা হলো তাদের কারণে যে বিভক্তি সমাজে প্রকাশিত হচ্ছে, এর ফলে থার্ড পার্টি একটা না, অনেক থার্ড পার্টি আছে। থার্ড পার্টির বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারে, বাংলাদেশকে বিপদে ফেলতে চাইতে পারে, বাংলাদেশের ক্ষমতা কেড়ে নিতে চাইতে পারে। এর ফলে কিন্তু জুলাই কেন্দ্রিক যে সকল দল আছে তাদের সবারই কিন্তু ঝুঁকি আছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জামায়াত সহ ধর্মভিত্তিক দলগুলোর জোটের আভাসও পাওয়া যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন জামায়াতের নেতৃত্বে দলগুলোর আন্দোলন মূলত ভোটের প্রস্তুতি। এক বোঝাপড়ায় সরকারের এটা চাপ দিচ্ছে, রাজনৈতিক দলগুলো অন্য যারা পিয়ারসহ তাদের যে দাবিগুলো চায় না তাদেরকে চাপ দিল, মানসিকভাবে চাপে রাখলো, নাগরিকদেরকে একটু এডুকেটেড করলো তারা কি চায়, এটার কারণে আপনি আলাপ হচ্ছে না। তৃতীয়ত নাগরিকরা এঙ্গেজ হইলো, তাহলে তার লাইনে তো এঙ্গেজ হইলো, তো ভোটটা দেওয়ার সময় তারই দিবে। বিক্ষোভে নাগরিক যেই লাইনে আসবে ভোটের সময় সেই লাইনে দিবে। দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে কিছুটা ছাড় দেওয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র প্রতিনিধিরা সরকারের যোগদানের পর রাষ্ট্র নির্মাণে তেমন ভূমিকা রাখতে পারেনি, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেছেন নিজেদের তাগিদেই তাদের সরকার থেকে সরে যাওয়া উচিত। এক অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারের সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও ব্যর্থতার দায় কেবল এনসিপিকে দেয়া হয়।
সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছিল মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন বিষয়ে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে এসব মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের ব্যাপারে বিচার বিভাগের ওপরই ভরসা রেখেছে বিএনপি। সংলাপে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদের সকল শক্তির বিপক্ষে এখন এনসিপি একাই লড়ছে। গণমাধ্যমের দ্বিমুখী আচরণ বন্ধ না হলে যে অদৃশ্য ছায়া দেশকে ঘিরে ষড়যন্ত্র করছে তারা আরও শক্তি সঞ্চার করবে মন্তব্য করেন এনসিপি নেতা। এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি। তাহলে আজকে প্রেসার গ্রুপ হিসাবে জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের থাকতে পারত, যেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। যাই হোক, ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না, তাগিদটা নিজেদেরকে নিতে হবে। এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে, কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা, যত ধরনের সীমাবদ্ধতা, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। জাতীয় নির্বাচনের ফল বদলে দেওয়ার মতো প্রভাব হয়তো ফেলবে না ছাত্র সংসদের ভোট। তবে যারা ছাত্র শিবিরকে জয়যুক্ত করেছে তারা পরিবার, স্বজন, বন্ধুদের প্রভাবিত করার চেষ্টা করবে। ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে এই মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবে বাঘে বাঘে লড়াই। জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব, এই প্রতিপাদ্যই হল ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ। প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি এবং সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্না। বলেন, ছাত্র সংসদের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচন হয়তো বদলে দিবে না, তবে একেবারেই যে প্রভাব ফেলবে না এমনটাও বলা মুশকিল। পিআর পদ্ধতিতে ভোটের সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি। যারা শিবিরের পক্ষে ভোট দিয়েছেন, অথবা আমি বলি যারা ছাত্র দলকে ভোট দেননি, তারা ভোট দেবার সাথে সাথে তার বন্ধু বান্ধবদের কি বলবে, চলো অমুকটাতে ভোট দিয়ে আসি, যদি বলে তাহলে প্রভাব তো পড়বে, কতখানি পড়বে। আমি মনে করি ডাকসু নির্বাচন সাকসেসফুলি হয়েছে, তার প্রভাব নিশ্চয়ই পড়বে। তবে আপনাদের বিতর্কের যেটা বিষয়, নির্বাচনের ফলাফলের প্রভাব হিসেবে সেটাকে বলা যাবে না। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, ছাত্র সংসদে কোনো দলীয় প্রতীক না থাকায় প্রার্থী দেখে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা, কিন্তু জাতীয় নির্বাচনের প্রতীক অনেকাংশেই মুখ্য। এবারে যে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল, তারা ছাত্রদের কাছাকাছি যেতে পেরেছে। এটি কিন্তু প্রমাণ হচ্ছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হতে যাচ্ছেন, তারা যদি জনগণের সাথে সদ আচরণ না করেন, তারা মুখে কথা বললেন কিন্তু তারা আসলে সেই কাজ বাস্তবায়ন করবে না বলে জনগণ যদি সে বিশ্বাস করে বাস্তবায়ন করবে না, তাহলে কিন্তু আগামী জাতীয় নির্বাচনে কিন্তু ভোট পেতে খুব কষ্ট হয়ে যাবে। সুতরাং ছায়া সংসদে বক্তারা আরও বলেন, ফেব্রুয়ারিতে কাঙ্ক্ষিত নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে, ফলে পরাজিত ফ্যাসিস্ট শক্তি আবারও ফিরে আসতে পারে। বিতর্কে ড্যাফোডিল ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। পোষ্য কোটা ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের হাতাহাতি হয়েছে, অবরুদ্ধ প্রফেসি। আহত হয়েছেন রাকসুর জিএস প্রার্থী সালাউদ্দিন আম্মার সহ কয়েকজন। বিকেলে ক্যাম্পাসের জুবেরি ভবনে এই উত্তেজনা তৈরি হয়। এর আগে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে প্রফেসির বাসভবনে তালা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। বাসভবনে ফিরতে না পেরে জুবেরি ভবনের দিকে যান প্রফেসি অধ্যাপক মাইনুদ্দিন খান আর প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে জুবেরি ভবনের দিকে আগায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলেই হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। আহত হয় রাকসুর জিএস প্রার্থী সালাউদ্দিন আম্মার সহ কয়েকজন। পরে জুবেরি ভবনে প্রভিসি সহ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাকে অবরুদ্ধ করে আন্দোলনরতরা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে চলছে কয়েক শিক্ষার্থীর অনশন কর্মসূচিও। সুন্দরবনে আবারও বেড়েছে জলদস্যু আতঙ্ক। গণঅভ্যুত্থানের পর থেকে বেড়েছে উৎপাতও। মাছ ধরতে গিয়ে দস্যুদের হাতে ধরা পড়লে শারীরিক নির্যাতনের পাশাপাশি মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে ছাড়া পেতে হয়।
ফলে বনে যেতে ভয় পাচ্ছেন জেলেরা। তবে বন বিভাগের দাবি, অন্যান্য বাহিনীর সহায়তায় জলদস্যু নিয়ন্ত্রণে কাজ করছে তারা। সুন্দরবন থেকে ফিরে শেখ আল এহসানের 2 পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব, আর ক্যামেরায় ছিলেন আমির সোহেল। প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান সুন্দরবনের। এর 60% বাংলাদেশ অংশে। খুলনা, বাগেরহাট আর সাতক্ষীরা জেলার মধ্যে বনের মূল অংশ। জীবিকার তাগিদে এই 3 জেলার জেলে বাওয়ালিরা বনের উপর নির্ভরশীল। এবছর প্রায় 12,000 জেলেকে সুন্দরবন থেকে মাছ ও কাঁকড়া ধরার অনুমতি দিয়েছে বন বিভাগ। 1 সেপ্টেম্বর থেকে প্রবেশের অনুমতি মিললেও জলদস্যু আতঙ্কে বনজীবীরা। জাহাঙ্গীর বাহিনী আছে, শরীফ বাহিনী আছে, আরো অনেকে আছে। ভয় করি, পেটে তো আর সরে না, পেটে তো আর সরে না। এখন কি করবো, আসতে হবে। যাও 10 টাকা 5 টাকার মাছ মারলো, এভাবে জীবন চলে গেছে। আর এখন এই যে 20,400 টাকার ভয়তে আমরা জঙ্গলে যেতে পারতেছি না। আশাবুদ ধরা খালো, আমাদের হুমকি দেয় আবার যে এই অমুক গ্রামের মানুষ পালি মাইরে ফেলো, কাটি ফেলো, ভাই বাঘের খাওয়াই দেবো। সুন্দরবন জলদস্যু মুক্ত করতে বড় ভূমিকা পালন করেছিল যমুনা টেলিভিশন। 2016 থেকে পরের 2 বছর পর্যন্ত ধাপে ধাপে 32টি দস্যু বাহিনীর 328 জন সরকারের কাছে আত্মসমর্পণ করেন। এ সময় তারা 462টি অস্ত্র ও 22,504টি গোলাবারুদ জমা দেয়। 2018 সালের 1 নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়। বন বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে বর্তমানে 15 থেকে 20টি দস্যু দল দাপিয়ে বেড়াচ্ছে পুরো সুন্দরবন। এতে বনের জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাঘ, হরিণ এই দুটোর উপরেই কিন্তু তারা তাদের আক্রমণের শলাকাটা চালিয়ে থাকে। এখন আমাদের আশঙ্কা হচ্ছে এই যে যদি প্রকৃতপক্ষে এই বনদস্যুদের উৎপাত আবার আগের মতো বেড়ে যায়, তাহলে এই বন্যপ্রাণী যেগুলো আছে, এই বন্যপ্রাণীর উপর ঠিক আগের মতোই আক্রমণটা বেড়ে যাবে। সুন্দরবন দস্যুমুক্ত রাখতে যে জনবল ও অস্ত্র প্রয়োজন তা নেই বলছেন বন বিভাগের এই কর্মকর্তা। আরও সক্ষমতা প্রয়োজন, আমাদের উন্নত জলযান প্রয়োজন, আমাদের উন্নত অস্ত্রশস্ত্র প্রয়োজন, ট্রেইনড ম্যান পাওয়ার অবশ্যই আরও বেশি প্রয়োজন। কারণ দেখা যাচ্ছে আপনি যাদের কথা বলছেন, ডাকাত বলেন বা অন্য অপরাধী যারাই বলেন, তারা আধুনিক অস্ত্রশস্ত্র এবং আধুনিক নৌযান নিয়ে যদি প্রবেশ করে, তখন দেখা যাচ্ছে আমাদের এই নৌযান যে প্রচলিত দিয়ে এখন তাদেরকে চেজ করা অনেক সময় সম্ভব হয়ে পড়ে না। নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া ধরতে আবারও দস্যুমুক্ত সুন্দরবন চান জেলে বাওয়ালিরা। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। রোহিঙ্গা সংকট নিয়ে নতুন করে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার, যেন অন্য সংকটের ভিড়ে হারিয়ে না যায়। একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শিরোনামের বাইরে নতুন চোখে রোহিঙ্গা সংকট শীর্ষক আলোচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, এই সংকট সমাধানে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়কে ফেইল বললে সেটা যথাযথ হবে না। এই বিষয়টা ছিল একটা পিআইবি এবং অক্সফামের যৌথ আয়োজনে শিরোনামের বাহিরে নতুন চোখে রোহিঙ্গা সংকট শীর্ষক সেমিনারের মূল লক্ষ্য জাতিসংঘের সরকারি উদ্যোগে হাই লেভেল বৈঠকে আরও একবার সংকটটি তুলে ধরা। দিনভর আয়োজনে রোহিঙ্গা সংকটের নানা দিক নিয়ে আলোচনা হয়। সংকট সমাধানে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়কেই ব্যর্থ বলা উচিত হবে না বলে মনে করেন সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। আমরা চাই পিসফুল রেজলিউশন, উই ডোন্ট ওয়ান্ট কনফ্লিক্ট। এখন আরাকান আর্মির যে বিষয়টা এবং সেখানে যে মেগা প্রজেক্টসগুলি সেখানে রানিং আছে, নেইবারিং কান্ট্রিজের, চীন আছে, ভারতের আছে, জাপানেরও আছে এবং ইউকের আছে, ইউএসএরও ইন্টারেস্ট আছে। তো দে শুড কাম আপ উইথ এ সলিউশন, ডিউরেবল সলিউশন, যে ইয়েস this region should be peaceful and this Rohingya people should be accepted as citizens of this country. সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সরকার একের পর এক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বলবো যে ওয়ার্স হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এটা সেইভাবে আসছে না। সেটার জন্যই আমাদের চিফ অ্যাডভাইজার মনে করলেন যে এটাকে ইন্টারন্যাশনালি কিভাবে আনা যায়, যেন এটা
সবার মুখে মুখে আসে এই কথাগুলো, রোহিঙ্গা ক্রাইসিসটা আবার যেন হেডলাইন গ্র্যাব করে। এই রোহিঙ্গা ক্রাইসিসের সলিউশনটা মায়ানমারেই, রাখাইনেই, এবং এদের একটা ডিগনিফাইড ভলান্টারি রিটার্নের মাধ্যমেই এটা এবং সেফ রিটার্নের মাধ্যমেই এই ক্রাইসিসটার একটা আমরা সমাপ্তি টানবো। শফিকুল আলম অভিযোগ করেন, অতীতের সরকার পররাষ্ট্রনীতি আউটসোর্স করায় সংকটের সমাধান হয়নি। কারো কাছে যদি আপনি বন্ধক দিয়ে রাখেন আপনার ফরেন পলিসি, তাহলে আপনার আসলে হাত পা বাঁধা হয়ে যায়, আপনি কতদূর এগোতে পারবেন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর প্রাথমিক বিদ্যালয়ে পড়া 92% শিশুর মুখের লালায় উচ্চ মাত্রায় নিকোটিন পাওয়া গেছে। আর্ক ফাউন্ডেশন ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্কের যৌথ গবেষণায় এমন তথ্য মিলেছে। গবেষকরা বলছেন, চারপাশে ধূমপানের পরোক্ষ শিকার শিশুরা। সিরডা মিলনায়তনে সেমিনারে জানানো হয়, প্রতি বছর দেশের 81 লাখ মানুষ পরোক্ষ ধূমপানের শিকার। আইন করার পরও দেশে প্রকাশ্যে চলছে ধূমপান, যার পরোক্ষ শিকার কোমলমতি শিশুরা। কিন্তু প্রভাব ঠিক কতটা সেটি জানতে বাংলাদেশের আর্ক ফাউন্ডেশন এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ইয়র্ক যৌথ গবেষণা করে সংগ্রহ করা হয় 1382 জন শিশুর মুখের লালা। মিরপুর, বাড্ডা, শ্যামলী সহ বিভিন্ন এলাকার 34টি স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী সবাই। নমুনা পরীক্ষা হয় যুক্তরাজ্যের গবেষণাগারে। বেশিরভাগ নমুনায় পাওয়া যায় উচ্চ মাত্রার নিকোটিন, যা সৃষ্টি করে ক্যান্সার। বাসায় যদি কেউ ধূমপান করে সেই কারণে তারা পরোক্ষ ধূমপানের শিকার হয়। আবার অনেক সময় তারা যখন বাইরে যায়, পার্কে খেলতে যায়, কোনো বা আবদ্ধ যে জায়গাগুলো আছে যেমন রেস্টুরেন্ট বা ক্যাফে, সেখানেও কিন্তু তারা আশেপাশে কেউ যদি ধূমপান করে শিশুরা কিন্তু পরোক্ষ ধূমপানের শিকার হয়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে জানানো হয়, ধূমপান না করেও শিশুদের পাশাপাশি নারীদের বড় একটা অংশ ক্ষতির শিকার হয়। তাদের 19% কর্মক্ষেত্রে, 38% গণপরিবহনে এবং বাড়িতে 37% পরোক্ষ ধূমপানের শিকার। আমরা এতদিন কনজিউমারের দিকে নজর দিয়েছি, কিন্তু এখন কনজিউমার আমরা বলি যে সচেতন করতে হবে, সেটা ঠিক আছে। আমাদের এখন টোবাকো পলিটিক্সে যেতে হবে। এর অর্থ হচ্ছে আমাদের টোবাকো ইন্ডাস্ট্রিকে আঘাত করতে হবে। আসক্ত জনগোষ্ঠী গড়ে উঠার পথগুলো যদি বন্ধ না করি, তাহলে তরুণদের প্রতি যে আমাদের আস্থা রাখছি, তাদের উপর ফোকাস করছি, সেটা তো অন্তঃসার শূন্য হচ্ছে। তাহলে নিউ স্মোকার্স, এই যে নতুন আসক্ত হওয়ার যে ঝুঁকিতে যে জনগোষ্ঠী আছে, তাদেরকে অন্যতম একটা অ্যাকশন এজেন্ডা হিসাবে আমাদের নিতে হবে। সেমিনারে জানানো হয়, তামাক ব্যবহারের কারণে বছরে 1.5 লাখের বেশি মৃত্যু হয়, পঙ্গুত্ব বরণ করেন আরও 4 লাখ। এজন্য নিয়ন্ত্রণ নয়, ধূমপান বন্ধে আইন আরও কঠোর করার আহ্বান বিশিষ্টজনদের। টোবাকো ফ্রি তো আর টোবাকো এই নিয়ন্ত্রণ করে তো আর হবে না, ইট হ্যাজ টু বি যে নির্মূল করা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। চোর সন্দেহে প্রথমে করা হয় মারধর, এরপর কুকুর লেলিয়ে চলে পৈশাচিক নির্যাতন। কুমিল্লায় ঘটে যাওয়া এমন ঘটনার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ক্ষোভ এবং নিন্দার ঝড় তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে। এরপর ভুক্তভোগী নিজেই মামলা করলে নির্যাতনে অংশ নেওয়া 3 জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। শুক্রবার কুমিল্লার বুড়িচংয়ের ময়নামতি এলাকায় চোর সন্দেহে যুবককে আটকের পর কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতন, যে দৃশ্য দেখে আঁতকে ওঠে নেট দুনিয়ার মানুষ। ঘটনার দিন দুপুরে পুরনো বোতল খুঁজতে সাকুরা স্টিল মিল নামে নির্মাণাধীন ফ্যাক্টরির পেছনে যায় ভাঙারি ব্যবসায়ী জয়চন্দ্র সরকার। এ সময় চোর সন্দেহে তাকে আটক করে মিলে পাহারা থাকায় 3 কর্মচারী। পরে শুরু হয় শারীরিক নির্যাতন। এক পর্যায়ে প্রতিষ্ঠানের পাহারায় ব্যবহৃত 2টি কুকুর লেলিয়ে দেওয়া হয় জয়চন্দ্রের উপর। জয়চন্দ্র সরকার যখন স্টিল মিলের সামনে যায়, স্টিল মিলের এখানে দুপুরের দিকে যায়, সে তার ভাঙারি গাড়ি নিয়েই যাচ্ছিল এবং নিয়ে যাওয়ার পরে পেছনের দিক দিয়ে ঢোকার পর তাকে চোর সন্দেহে তারা আটকায়। আটকের পরে তারা তাকে বেদমভাবে প্রহার করে এবং তার দিকে কুকুর লেলিয়ে দেয়। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযানে নামে র্যাব ও পুলিশ সদস্যরা। পরে শুক্রবার রাতেই ময়নামতি এলাকা থেকে গ্রেফতার করা হয় 3 জনকে। র্যাব জানায়, সাকুরা স্টিল মিলে এর আগেও ডাকাতির ঘটনা হয়। পরবর্তীতে নিরাপত্তা জোরদার করে কর্তৃপক্ষ। স্টিল মিল কোম্পানিতে
2 মাস আগে একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল। এরপর থেকে তারা সেখানে 3টি জার্মান শেফার্ড কুকুর রেখেছে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়। শুক্রবার রাতে বাদী হয়ে 3 জনের নামে মামলা করেন জয়চন্দ্র নিজেই। পরে আসামিদের আদালতে পাঠায় পুলিশ। র্যাব এবং পুলিশের যৌথ অভিযানে আসামি 3 জনকে পাওয়া যায়। মামলা দায়ের করে আমরা মামলা রেকর্ড করি। আসামিদের আদালতে প্রেরণ করব। গ্রেফতারকৃতরা হলেন মুন্সিগঞ্জের শান্ত ইসলাম, আলামিন প্রধান লিপু ও বরিশালের সজীব হাওলাদার। সাধারণ মানুষ বলছে কুকুর লেলিয়ে এমন নৃশংসতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। রাজধানীর যাত্রাবাড়িতে আবাসিক ভবনের একটি বাসায় এসির বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দিবাগত রাত 1:30টার দিকে ধলপুর বউবাজার এলাকায় হয় এই দুর্ঘটনা। স্বজনরা জানান, তুহিন ইবা দম্পতি তাদের 2 ছেলে তাওহিদ ও তানভীরকে নিয়ে একটি আবাসিক ভবনের 7ম তলায় ভাড়া থাকতেন। শুক্রবার রাতে যখন তারা ঘুমন্ত সে সময় বাসার এসিতে ঘটে বিস্ফোরণ। মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়লে 4 জনই দগ্ধ হন। চিকিৎসকরা জানান 3 জনের অবস্থা সংকটাপন্ন। এসিটা হঠাৎ ব্লাস্ট হয়ে ভিতরে একটা বোম যেমন ফুটলে যে অবস্থা হয় না ওরকমের মতো আর কি বিস্ফোরণ হয়েছে। তো আমার ভাই ভাবি পর আরেকটা ভাই বেটা 3-4 জনেরই মনে করেন পুরা গুরুতর অবস্থা। তো যখন আওয়াজ হয়েছে তখন বাইরে থেকে লোকজন এসে ওদেরকে উদ্ধার করছে আর কি, তখন হাসপাতালে নিয়ে আসছে। পরিবারের যিনি পুরুষ ওনার 47% পুড়েছে এবং যিনি নারী আছেন ওনার 15% পুড়েছে এবং 2 জন শিশু আছে। একজন শিশুর 40% পুড়েছে এবং একজনের 8% পুড়েছে। আমরা সকলকেই ভর্তি রেখেছি। মোহাম্মদপুরের 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ফেসবুক পেজে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ পুলিশ। ব্যাখ্যায় বলা হয়, পুলিশের দায়িত্ব, কর্মবন্টন এবং বিশ্রাম সংক্রান্ত বিষয়সমূহ নির্দিষ্ট SOP দ্বারা নির্ধারিত হয়। পুলিশের যেই 3 কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে তারা যথাযথ SOP অনুসরণ করেননি, সেজন্যই তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে শনিবার দায়িত্বে অবহেলার অভিযোগে মোহাম্মদপুর জোনের 1 সহকারী কমিশনার সহ 3 কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশিদের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংযুক্ত আরব আমিরাত। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, যে ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধের তথ্য ছড়ানো হয়েছে সেটি UAE সরকারের কোনো ওয়েবসাইট নয়। একটি ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান থেকে উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই তথ্য ছড়ানো হয়েছে। সাপ্তাহিক ছুটি শেষে এই বিষয়ে আমিরাত সরকারের সাথে যোগাযোগ করা হবে বলেও জানান রাষ্ট্রদূত। বাংলাদেশ সহ 9 দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার খবর UAE ভিসা অনলাইন নামে একটি ওয়েবসাইটে প্রকাশ হয় 17 সেপ্টেম্বর, যা শনিবার বিভিন্ন বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রকাশের পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিসা নিষেধাজ্ঞার খবর সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড় তুললেও সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস বলছে ভিন্ন কথা। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, যে ভিসা নিষেধাজ্ঞা সংবাদ নিয়ে তোলপাড় চলছে সেই সংক্রান্ত কোনো তথ্যই দূতাবাসকে জানায়নি আমিরাত সরকার। এমনকি যে ওয়েবসাইট থেকে এই সংবাদ ছড়ানো হয়েছে সেটি UAE সরকারের কোনো ওয়েবসাইট নয়। রাষ্ট্রদূতের আশঙ্কা, উদ্দেশ্য প্রণোদিতভাবে এই তথ্য ছড়ানো হয়ে থাকতে পারে। আমরা অফিসিয়ালি দূতাবাস থেকে অথবা আমাদের কনসুলেট থেকে UAE সরকারের পক্ষ থেকে তেমন কোনো যোগাযোগ আমরা পাইনি। যে ওয়েবসাইটটি রেফার করে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় নিউজটি হয়েছে, সেই ওয়েবসাইট সম্পর্কে আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি এটি একটি ভিসা প্রসেসিং সেন্টার ওয়েবসাইট। তো এটির তেমন অথেন্টিসিটি নাই। তবে আমরা এখন পর্যন্ত যেটি বুঝতে পারছি যে এটি একটি ভিসা সেন্টারের দুরভিসন্ধিমূলক পোস্ট হতে পারে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিষয়টি নিয়ে সাপ্তাহিক ছুটি শেষে আমিরাত সরকারের সাথে কথা বলা হবে। আমরা যদিও আজকে ছুটির দিন, আগামীকালকেও ছুটি থাকবে, আমরা এই 2 দিন ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে চেষ্টা করব এই অথেন্টিসিটিটা বের করার জন্য। সেটি সম্ভব না হলে সোমবার ইনশাআল্লাহ চেষ্টা করব যে এটা আসলে কতটুকু সঠিক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া ভিসা সংক্রান্ত কোনো গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীর হামলার জেরে আবারও উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর। শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর কনভয়ে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই আসাম রাইফেলসের 2 সদস্য নিহত হন, আহত হন আরও 5 জন। এই ঘটনার পরপরই এলাকা জুড়ে অভিযান চালায় যৌথ বাহিনী। দোষীদের যে কোনো মূল্যে বিচারের মুখোমুখি করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষকে কেন্দ্র করে গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত মণিপুর পরিস্থিতি। এরই মধ্যে এবার কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা হলো সংঘাতময় রাজ্যটিতে। স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ ইম্ফল থেকে বিষ্ণুপুর জেলার দিকে রওনা হয় আসাম রাইফেলসের কনভয়। সামরিক বাহিনীর বহর ইম্ফল বিমানবন্দর থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে যেতে না যেতেই হামলা চালায় সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শীরা জানান 4 থেকে 5 জন বন্দুকধারী রাস্তার 2 ধার থেকে এলোপাতারি গুলি চালায়। এতে ঘটনাস্থলে নিহত হন ভারতের আধা সামরিক বাহিনীর 2 সদস্য। হামলার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি জড়িতদের আটক করতে শুরু হয় তল্লাশি অভিযান। মণিপুরে শান্তি স্থাপনের সব রকম প্রচেষ্টা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এর মাঝে এই হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে মণিপুর গভর্নরের কার্যালয়। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো সশস্ত্র গোষ্ঠী। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। আর এ ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।